আজকে আমরা শুরু করব আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট নাম্বার 8 এবং তার পার্ট 1। তাহলে আমরা শুরু করছি আজকে আমার প্রথম কোশ্চেনটি দিয়ে। দেখো এখানে প্রথম যে কোশ্চেন এখানে দেওয়া আছে সেটি এমন আছে যে নিম্নলিখিত কোন স্থানে প্রাগৈতিহাসিক রক পেন্টিং পাওয়া যায় যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, কোন রক পেন্টিংটি মধ্যপ্রদেশে অবস্থিত? এর ভেতরে অপশন দিয়েছে ভীমবেটকা, বাগগুহা, উদয়গিরি আর হচ্ছে সোনাগিরি। এর ভেতরে কোন রক পেন্টিংটি পাওয়া যায় হচ্ছে মধ্যপ্রদেশে। এই আমার হচ্ছে কোশ্চেন এখানে দেওয়া আছে। ওকে, উত্তর এখানে কি হবে? অবশ্যই অপশন এ ভীম বেটকা। ওকে, ভীম বেটকা হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশে অবস্থিত। ভীম বেটকাটা হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা এলাকাটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত, যা 700টি গুহা, যা হচ্ছে 760টি গুহা এবং পাথরের আশ্রয়ের জন্য বিখ্যাত। এই ভীমবেটকা গুহাটি ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াংকার 1957 সালে আবিষ্কার করেছিলেন। তার নাম কি? ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার। ডক্টর শ্রীধর ওয়াকাঙ্কার ইনি আবিষ্কার করেছেন 1957 সালে। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে টু। এখানে কি আছে? ভারতের বৃহত্তম হরপ্পা সাইট হচ্ছে কোনটি? রাখিগিরি, আলমগীরপুর, কলিবাঙ্গান, লোথাল। এর মধ্যে বৃহত্তম হরপ্পা সাইট কোনটা? উত্তরটা হবে হচ্ছে অপশন এ রাখিগিরি। ওকে, এর ভেতরে ভারতের বৃহত্তম হরপ্পা সাইট হচ্ছে গিয়ে রাখিগিরি। বৃহত্তম হরপ্পা সাইট হচ্ছে রাখিগিরি। এটি হচ্ছে আছে কোন রাজ্যে? এটি আছে হচ্ছে হরিয়ানাতে আছে। এটি হচ্ছে হরিয়ানা রাজ্যে আছে। কোন জেলায় আছে? হিসার জেলায়। হিসার জেলাতে আছে এটি। হিসার জেলাতে এটি আছে হচ্ছে রাখিগিরি সাইটটি। ওকে, আর এই রাখিগিরি খননে এই নেতৃত্ব দিয়েছিলেন কে? ডক্টর সুরজ ভান। ডক্টর সুরজ ভান ইনি হচ্ছে এর খননে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 3-তে। এখানে আমরা কি পাচ্ছি? ঠিক আছে, এমন একটু অঙ্ক দেওয়া আছে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া 13.5 বর্গমিটার, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? আমরা কি জানি ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 6 ইন্টু বাহু স্কোয়ার। ধরলাম বাহু হচ্ছে a, তাহলে পরে ঘনকের সমতলের ক্ষেত্রফল লাগি অবশ্যই হচ্ছে 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ার ইকুয়াল এখানে দেওয়া আছে, এখানে দেওয়া ক্ষেত্রফল হচ্ছে 13.5, তার অর্থ 6a স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার 13.5। এটা আমরা পেয়ে যাবো। তাহলে পরে এ স্কোয়ারের ভ্যালু ইকুয়াল কি আসবে? এ স্কোয়ার আসবে হচ্ছে 13.5/6। উঠিয়ে দাও, 10 করে দাও, 5 দুগুণে 10 করে দাও, 5 দিয়ে হচ্ছে তোমার 5 দুগুণে 10, 5 7 35 করে দাও, 3 দুগুণে 6, এখানে 3 9 করে দাও 27। তাহলে এ স্কোয়ারের ভ্যালু থাকলে হচ্ছে গিয়ে 9/4, দ্যাট মিনস এই ভ্যালু হচ্ছে গিয়ে তার বর্গমূল 3/2। এখানে এসে গেল, এ আসলে হচ্ছে 3/2 বা হচ্ছে 1.5 বা হচ্ছে 1.5। আমরা এখানে লিখতে পারি 3/2 মিনস হচ্ছে 1.5। এবারে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় √3 ইন্টু হচ্ছে বাহু। এটা কর্ণের দৈর্ঘ্য হয়, তাই তো? তাহলে আমরা এখানে কর্ণটা হচ্ছে 1.5 ইন্টু √3 মিটার। ঘনকের এখানে কর্ণ হবে 1.5 √3 মিটার। ওকে, অপশন ডি আমার সঠিক উত্তরটি 1.5 ইন্টু √3 মিটার। ঠিক আছে, তারপর আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 4। যে এ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত থেকে সর্ববৃহৎ ত্রিভুজ কেটে নিলে বাকি অংশের ক্ষেত্রফল কত বর্গ সেমি থাকবে? ধরি আমার অর্ধবৃত্তাকারটা হচ্ছে এই ধরনের থাকবে, অবশ্যই এই থাকবে হচ্ছে আমার অর্ধবৃত্তটি। এর থেকে সর্ববৃহৎ ত্রিভুজটা আসবে, অবশ্যই আসবে হচ্ছে এই ধরনের। ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে এ সেমি। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের
ফর্মুলা কি, এমনি বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে হয় পাই ইন্টু এ স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার। এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে এর ঠিক অর্ধেক, পাই স্কোয়ার বাই 2, এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এবারে এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এই ত্রিভুজের ভেতরে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এখানে ত্রিভুজের নিচের বাহুটা হচ্ছে ভূমি ইকুয়াল হচ্ছে আসলে আমার এখানে 2a, আর এই যে উচ্চতা হচ্ছে আসলে বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি হচ্ছে 2a, উচ্চতা হচ্ছে a, এটা কেটে থাকছে হচ্ছে গিয়ে a স্কোয়ার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার a স্কোয়ার আসলে এখানে, তাই তো। তাহলে বাকি থাকলো ওইটুকু অংশ ক্ষেত্রফল, বাকি বলতে আমার এইটুকু অংশটা, এই অংশ ক্ষেত্রফলটা দেখে আমার এখানে কি আসবে, এইটুকু ক্ষেত্রফল আমার এখানে কি আসবে, অবশ্যই টোটাল যে ছিল হচ্ছে পাই স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারটা এখানে কমন নিয়ে নেবো, থাকবে হচ্ছে গিয়ে পাই বাই 2 মাইনাস 1। ওকে, উত্তর হবে অপশন সি, এ স্কোয়ার ইন্টু পাই বাই 2 মাইনাস 1, এটা উত্তর আমার। ওকে, এ স্কোয়ার ইন্টু পাই বাই 2 মাইনাস 1। ক্লিয়ার। যাবো আমরা পরবর্তী অঙ্কে, পরের অঙ্ক বা পরবর্তী প্রশ্নে নাম্বার 5-এ। এখানে কি আছে, নিম্নলিখিত কোন সাম্রাজ্যটি সঙ্গম যুগে ছিল না, বলছে পল্লব, চেরা, পাণ্ড্য, চোল, এর মধ্যে কোন সাম্রাজ্যটি তোমার সঙ্গম যুগে ছিল না, উত্তর হবে হচ্ছে পল্লব রাজ্যটি সঙ্গম যুগে ছিল না। এর মধ্যে হচ্ছে পল্লব রাজ্যটি সঙ্গম যুগে ছিল না, হচ্ছে পল্লব রাজ্যটি, পল্লব রাজ্যটি সঙ্গম যুগে ছিল না। ঠিক আছে, পল্লব রাজ্যটি সঙ্গম যুগে ছিল না। সঙ্গম সাহিত্যে উল্লিখিত প্রাচীন ভারতীয় যুগে যারা ছিল ওরা হচ্ছে গিয়ে ছিল চেরা, চোল এবং পাণ্ড্য। ওকে, ছিল হচ্ছে চেরা, চোল, পাণ্ড্য। এক ছিল হচ্ছে চেরা, দুই ছিল হচ্ছে চোল, আর ছিল হচ্ছে পাণ্ড্য। এরা হচ্ছে গিয়ে ছিল সঙ্গম সাহিত্যে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্ন নাম্বার 6। আমরা এখানে কি পাচ্ছি, 6 আছে এমনটা যে নিম্নলিখিত পরিব্রাজকদের আগমন কাল সঠিক কালক্রম অনুসারে সাজাও। মানুচি, ট্যাভারনিয়ার, অলবেরনি, ইভান বতুতা, কে কবে এসছে, আগে পরে এসছে, এটাকে আমাকে সাজাতে হবে। এদের ভেতরে সবার আগে এসছে হচ্ছে অলবেরনি, দেন এখানে এসছে হচ্ছে ইভান বতুতা। ওকে, অলবেরনি, ইভান বতুতা, তারপরে এসছে দেন হচ্ছে গিয়ে মানুচি। উত্তর হবে হচ্ছে আসলে 4 3 2 1। ওকে, উত্তর হবে 4 3 2 1 বা হচ্ছে অপশন বি। অপশন হচ্ছে এটা 3 4 2 1, উত্তর অপশন এ 3 4 2 1। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট এখানে কি পাচ্ছি, নাম্বার 7-এ আসুন। 7 এখানে কি আছে, এর সমবাহু ত্রিভুজের পরিসীমার সাংখ্যমান হওয়ার ক্ষেত্রফলের 2√3 গুণ হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে কত হবে। ওকে, সমবাহু ত্রিভুজে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পরিসীমার সাংখ্যমান দেওয়া আছে হচ্ছে উভয় ক্ষেত্রের সঙ্গে সমান বা 2/3 গুণ। ধরে নেই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি a, তাহলে ওই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে, অবশ্যই ও 3 সমানের উপর তার পরিসীমা হচ্ছে 3a। ঠিক আছে, এটা হচ্ছে তার পরিসীমা। তো পরিসীমা হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের 2√3, সমদ্বিবাহুর ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, √3/4 ইন্টু হচ্ছে a স্কোয়ার হয়, ও হচ্ছে ক্ষেত্রফল, √3/4 ইন্টু a স্কোয়ার। তার আবার হচ্ছে 2√3, তাহলে এর হচ্ছে আবার 2√3 গুণ। উপাস থেকে আমার এখানে এটা এখানে কেটে দাও। ঠিক আছে, এ যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে এখানে থাকবে কি, এ থাকছে, অর্থাৎ 3 ইকুয়াল থাকছে হচ্ছে কি আমার √3/4 ইন্টু 2√3, এখানে কেটে দাও হচ্ছে কত, 3 ইকুয়াল একটা এ আছে এখানে, হ্যাঁ 3 ইকুয়াল থাকছে হচ্ছে উপরে থাকছে এখানে হচ্ছে 3/2 ইন্টু এ, 3 কেটে দাও, তারপর এ ইকুয়াল হচ্ছে 2। ওকে, তাহলে পরে ওর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 2 একক। উত্তর হবে অপশনে 2 একক, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 2 একক। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 8-এ। এখানে আমরা কি পাচ্ছি, 8-এ আছে এমনটা যে a স্টার b ইকুয়াল টু 2a প্লাস b মাইনাস 2a হলে পরে 4 স্টার 5 এর ভ্যালু এখানে কি হবে। দেখো যখন দেওয়া আছে এমন ধরো যে 4 স্টার 5 ইকুয়াল টু আমাকে অবশ্যই আসবে হচ্ছে গিয়ে প্রথমে আছে 2a, দ্যাট মিন্স আসবে হচ্ছে গিয়ে 2 ইন্টু 4, এখানে 4 হচ্ছে a, 5 হচ্ছে গিয়ে b।
2 মানে 4 আসবে, প্লাস বি মানে কোনটা 5, -2, এ মানে আবার সেই 4, বি মানে আবার সেই 5। তাহলে কি হবে 4 দুগুণে 8 প্লাস 5 মাইনাস 4 দুগুণে 8 5 হচ্ছে 40, 8 আর 5 এখানে 13 হবে, মাইনাস থাকবে হচ্ছে 40, বিয়োগ 3 10 7 1 2 2 4 27 মাইনাস 27, উত্তর আসবে হচ্ছে অপশন বি -27। ঠিক আছে, 8 উত্তর বি। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে পরের অঙ্কে বা পরের প্রশ্ন এখানে কি আছে নাম্বার 9 আছে যে নিম্নলিখিত ব্যক্তিদের ভেতরে কে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? বলছে মাদাম ভিকাজি রুস্তমজি কামা, শ্যামজি কৃষ্ণ ভার্মা, সি বলছে লালা হরদয়াল, আর ডি বলছে তারকনাথ দাস। এদের মধ্যে কে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে হচ্ছে অপশন বি শ্যামজি কৃষ্ণ ভার্মা। ওকে, শ্যামজি কৃষ্ণ ভার্মা হচ্ছে ইন্ডিয়া হাউসটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। শ্যামজি কৃষ্ণ ভার্মা হচ্ছে ইন্ডিয়া হাউসটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, শ্যামজি কৃষ্ণ ভার্মা ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামক একটি তিনি পত্রিকা সম্পাদনা করেন। তার পত্রিকার কি নাম ছিল? তার যে ম্যাগাজিনটি ছিল, ম্যাগাজিনের নাম ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান সোসিওলজিস্ট। এই নাম নিয়ে একটা ম্যাগাজিন তিনি প্রকাশ করতেন এবং লন্ডনে তিনি ইন্ডিয়া হাউসটি প্রতিষ্ঠা করেন। এই ইন্ডিয়া হাউসটি কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? লন্ডনে। ওকে, এখানে এই ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। দি টাইমস সহ অন্যান্য কাগজে কৃষ্ণ ভার্মার তীব্র সমালোচনা করা হলে তিনি লন্ডন ছেড়ে প্যারিসে গিয়ে আশ্রয় নেন। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 10 এখানে কি আছে? 10 আছে এমনটা যে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে বিষম বিকল্পটি এখানে লিখতে হবে। হাইড্রোমিটার, ব্যারোমিটার, ডায়ামিটার, হাইগ্রোমিটার। এর মধ্যে কোনটা হচ্ছে আলাদা? দেখো, হাইড্রোমিটার, ব্যারোমিটার আর হাইগ্রোমিটার, এ বি এবং ডি সবগুলো হচ্ছে এক একটা যন্ত্রের নাম, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের নাম। ঠিক আছে, যেগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন কিছু আমরা পরিমাপ করে থাকি। ঠিক আছে, বাট ডায়ামিটারটা হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস, ওটা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট নয়। ফলে এখানে বাদ যাবে হচ্ছে আমার অপশন, সেটা হচ্ছে এখানে অন্যরকম। ঠিক আছে, তবে আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 11। এখানে কি আছে? নিম্নলিখিত জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জর্জ ইউল সভাপতি ছিলেন? জর্জ ইউল কোথায় ছিলেন সভাপতি? কলকাতা, মাদ্রাজ, এলাহাবাদ, বোম্বে। জর্জ ইউল ছিলেন হচ্ছে গিয়ে এলাহাবাদে। ওকে, এলাহাবাদ অধিবেশনে জর্জ ইউল ছিলেন হচ্ছে ওখানকার জাতীয় কংগ্রেসের সভাপতি। জাতীয় কংগ্রেসের 1888 সালের যে এলাহাবাদ অধিবেশন অনুষ্ঠিত হয়, এখানে জর্জ ইউল সভাপতিত্ব করেছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। ইনি হচ্ছেন গিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি জর্জ ইউল। কংগ্রেসের ইংরেজ সভাপতি জর্জ ইউল। সালটা হচ্ছে 1888 আর হচ্ছে এলাহাবাদ অধিবেশনে। ওকে, তারপরে আমরা পর প্রশ্ন নাম্বার 12 এখানে কি আছে? নিচের সিরিজের কতগুলি কে আছে ইউ এর ঠিক আগে এবং এন এর ঠিক পরে? তাহলে ইউ এর ঠিক আগে আছে এবং এন এর ঠিক পরে আছে, মানে এইরকম একটা সিকোয়েন্সে আছে। এন কে ইউ কতগুলি কি আছে যেগুলো ঠিক ইউ এর আগে এবং এন এর ঠিক পরে আছে, এমন সিকোয়েন্স। এন কে ইউ দেখাবে কোথায় কোথায় আছে। এন কে ইউ নেই, এই একটা আছে এন কে ইউ, এই একটা আছে এন কে ইউ, আর নেই। তাহলে দুখানা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো উত্তরটা হচ্ছে আমরা অবশ্যই এখানে দুখানা এই ধরনের এন কে ইউ আছে। ওকে, উত্তর হবে অপশন বি, দুখানা আছে। তাহলে এই ধরনের এন কে ইউ আমার এখানে দুখানা আছে। ঠিক আছে, যাবো কি আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার 13। এখানে আমরা কি পাচ্ছি? নিম্নলিখিত কোন সালে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল?
29, 30, 31, 32। গান্ধী আরোহণ চুক্তি কোন সালে সম্পাদিত হয়েছিল? এটি সম্পাদিত হয়েছিল হচ্ছে 1931 সালে। গান্ধী আরোহণ চুক্তি হচ্ছে 1931। গান্ধী আরোহণ চুক্তি 1931। সালটা তো হচ্ছে কি 1931। দিনটা ছিল কত তারিখ? ওখানে দিনটা ছিল হচ্ছে গিয়ে 5th মার্চ। দিনটা ছিল হচ্ছে 5th মার্চ। গান্ধী আরোহণ চুক্তি হচ্ছে 1931 5th মার্চ। এই চুক্তির অপর আরেকটি নাম আছে, তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে দিল্লি চুক্তি। এই চুক্তির অপর নাম হচ্ছে গিয়ে দিল্লি চুক্তি। ঠিক আছে, দিল্লি চুক্তি। এই চুক্তি সম্পাদনার ফলে গান্ধীজি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এই গান্ধী আরোহণ চুক্তির ফলেই মহাত্মা গান্ধী সেকেন্ড রাউন্ড টেবিল যে বৈঠক হয়, সেকেন্ড রাউন্ড টেবিল যে বৈঠকটি হয়, তিনি সেখানে অংশ নিয়েছিলেন। ওকে, যাবো কি আমরা পরবর্তী প্রশ্নে নাম্বার 14-তে। 14 এখানে কি আছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর চক্রবৃদ্ধি সুদ 328 টাকা। তাহলে একই সুদের হারে 2 বছরের সরল সুদটা কত হবে? একটা সিম্পল একটা ট্রিক এখানে আমরা ইউজ করতে পারি, যে আমরা জানি কি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাতটা যখন নাকি সময়টা একই আছে তখন, এবং ইন্টারেস্টটা মানে সুদের হারটা একই আছে, তখন যে চক্রবৃদ্ধি সুদ সুদ আর হচ্ছে গিয়ে সরল সুদ এর একটা অনুপাত আমরা লিখতে পারি হচ্ছে 1+r/100। এটা হচ্ছে কি এর একটা শর্টকাটে আমরা করে ফেলা যাবে। যেখানে অঙ্কে আমাকে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদটা এখানে কত আছে, 328 টাকা এখানে দেওয়া আছে। আমাকে বের করতে হবে যে সরল সুদটা আমাকে এখানে বের করতে হবে। ইকুয়াল টু 1+r ভ্যালু এখানে কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, বাই করো 100। ওকে, অর্থাৎ 1+5/100 এবার 328/328 সিম্পল ইন্টারেস্ট। এতে আমরা অনায়াসে পেয়ে যাবো হচ্ছে ইন্টারেস্টটা কি আসবে। তার মানে কি এটা ইকুয়াল টু আসবে কত? এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 100, উপর হবে 100 + 5 মানে 105। ঠিক আছে, কোনাগুনি গুণ করলে আমরা কি পাবো? যে সিম্পল ইন্টারেস্ট ইন্টু হচ্ছে 105 ইকুয়াল টু হচ্ছে 328 ইন্টু 100 আমরা পেয়ে যাই। অর্থাৎ এই সাইকেলটা হচ্ছে এতলায় 105। এই তো অঙ্ক 328 ইন্টু 100 বাই হচ্ছে এটা হবে। তো এটা আমরা করে ফেলবো। এবার যোগ করে দাও, করে ফেলো। কাটাকাটি করলে আমাদের অঙ্ক উত্তর এখানে এসে যাবে। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 105, 5 দিয়ে হচ্ছে 5 × 100, এখানে কাটাকাটি করে দাও। 3 328 করে দাও। 328 ইন্টু হচ্ছে 20 বাই হচ্ছে গিয়ে 21 থাকলো এখানে। আমরা এখানে করবো আসলে 100 × 2, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 200, উপরে হচ্ছে 205, এটা হচ্ছে 200, তলা হচ্ছে 205, 205 বাই হচ্ছে এটা। ওকে, আমরা চলে যাচ্ছি ওই অঙ্কটা পরে আমাদের নেক্সট অঙ্কে এখানে কি পাচ্ছি যে এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/5 গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব 2.5 ঘন্টা দেরিতে গিয়ে পৌঁছলো। তাহলে তার প্রকৃত গতিবেগটা যেতে সময় লাগবে কতটুকু? ওকে, এক ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 3/5 গতিবেগে এক নির্দিষ্ট দূরত্ব 2.5 ঘন্টা দেরিতে গিয়ে পৌঁছালো, তাহলে তার প্রকৃত গতিবেগটা যেতে কত সময় লাগতো? ওকে, ধরে নেই যে ওনার হচ্ছে প্রাথমিক যে আসল যে বেগ সেটা হচ্ছে গিয়ে ঘন্টায় x কিমি/আওয়ার ছিল। ধরি ওনার আসল বেগটা হচ্ছে 1 ঘন্টায় x কিমি। আমার সময় লেগেছে হচ্ছে t আওয়ার। তাহলে
ওনার ওই মূল যে দূরত্বটা কতটা আমরা কি জানি, দূরত্ব ইকুয়াল টু হচ্ছে অবশ্যই গতিবেগ ইন্টু হচ্ছে সময়। তাহলে পরে গতিবেগটা হচ্ছে 1 ঘন্টা এক্স কিমি ইন্টু টি। তোমার মোট হচ্ছে দূরত্বটা হচ্ছে গিয়ে এক্স ইন্টু টি। এটা আসলে হচ্ছে তার দূরত্ব এক্স ইন্টু টি। এবারে শর্ত এখানে কি আছে, শর্তে আছে কি বেগটা হচ্ছে কি তার প্রকৃত বেগের 3/5 অংশ। তাহলে তার এখনকার তার বেগ হচ্ছে গিয়ে 3x/5, এটা হচ্ছে এখনকার বেগ। এবং এখন তো সময় লাগছে কতটুকু, আগের থেকে আরো 2.5 ঘন্টা বেশি লাগছে, অর্থাৎ লাগছে হচ্ছে টি প্লাস 2 × 1 = 2 বা হচ্ছে টি প্লাস 5/2। এটা আছে তার হচ্ছে এখনকার সময়। তাহলে এখনকার সময় হিসেবে তার এখনকার তাহলে ওই দূরত্বটা কি হবে, সেম হবে। এটা হচ্ছে তার হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে আমার সময়। তাহলে এখনকার তার হচ্ছে দূরত্ব হবে 3x/5 ইন্টু হচ্ছে টি প্লাস 5/2 ইকুয়াল টু আগের যে দূরত্ব অর্থাৎ x ইন্টু টি। এটা আসবে। এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে x এর এখানে কি আসবে, 3x/5 ইন্টু টি প্লাস 5/2 ইকুয়াল টু হচ্ছে x ইন্টু টি। এটা আমরা সহজেই হিসাবপত্র করে আমরা এখান থেকে x এর ভ্যালুটা আনবো। ঠিক আছে, করে ফেলি আস্তে আস্তে। থাকছে এখানে হচ্ছে 3x/5 ইন্টু হচ্ছে 5/2 মানে হচ্ছে 2.5 এখানে করে রাখি ইন্টু x ইন্টু টি এখানে করে রাখি। ওকে, আমি চেয়েছি হচ্ছে কতক্ষণ সময় লাগতো টি এর মানটা। দুপাশ থেকে আমরা x এর থেকে আমরা কেটে দিই। থাকছে এখানে 3 ইন্টু হচ্ছে টি প্লাস 2.5 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু টি 5t, অর্থাৎ 3t প্লাস 3 গুণ 2.5 মানে হচ্ছে 7.5 ইকুয়াল টু হচ্ছে 5t। এক পাশে নিয়ে গেলে পরে বিয়োগ করলে আসবে হচ্ছে গিয়ে 2t ইকুয়াল টু 7.5 মানে t ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7.5/2। তাহলে t এর ভ্যালু আসলে কি আমরা এখানে 7.5/2, অর্থাৎ 3/3/4। টি এর ভ্যালু হচ্ছে আমার এখানে 3/3/4, 3/3/4। ওকে, উত্তর আসবে হচ্ছে এখানে 3/3/4 ঘন্টা। ঠিক আছে, আনসার হবে অপশন সি। 3 সি নয়, উত্তর হচ্ছে অপশন ডি এরটা, 3/3/4 ঘন্টা। ওকে, 3/3/4 ঘন্টা এখানে উত্তরটি আসবে। ক্লিয়ার ছিল এখানে। সেক্ষেত্রে আমরা করলাম কি, প্রথমে আমরা এখানে ধরে নেব যে ওর হচ্ছে ঘন্টা এক্স কিমি এবং আসার সময় লাগে হচ্ছে টি ঘন্টা। সেই হিসাবে মোট দূরত্ব হচ্ছে গিয়ে সময় ইন্টু গতিবেগ অর্থাৎ এক্স ইন্টু টি। এবারে কি দেওয়া আছে, ওর গতিবেগটা এখন তাহলে কি হবে, আগের বেগের 3/5 মানে হচ্ছে 3x/5, আর সময়টা কি হবে আগের সময় থেকে 2.5 ঘন্টা বেশি মানে টি প্লাস 2.1/2 বললাম এটা। তাহলে আগের যত সঙ্গে এটা হবে সমান সমান। ওকে, সেখান থেকে আমরা এখান থেকে এটি ব্যাপারটা এখান থেকে পেয়ে যাবো, একেবারে ইজি ব্যাপার। ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্কে কি পাচ্ছি, ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণের বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? সবচেয়ে দক্ষিণে অবস্থিত ইন্দিরা পয়েন্টটি কোথায় অবস্থিত? ওকে, করে ফেলুন। কত হবে, 16 হবে। করেছে ভগবান জানে। পাঁচ 21 5 20, 5 5 20, আর হচ্ছে গিয়ে 21 300
21 11 দিয়ে হবে 1 1 8 8 কেউ অঙ্ক একটা করে দিয়েছি। দুশো 328 ইন্টু 200 ভাগ 0.5 220 ঠিক আছে। 328 328 ভাগ 41 16 160 8 4 20 40 8 ওকে 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 গিয়েছিলাম এই আমরা ছেড়ে গিয়েছিলাম 5 দুগুণে 10 5 5 5 4 20 আর 0 ওকে। এটা হচ্ছে 21 দিয়ে 8 এটা হচ্ছে 8 হবে 4টা হবে এখানে 32 320 হবে ওকে। আনসারটা হবে হচ্ছে এখানে 320 টাকা। এটা হাফ ডান করে দিয়ে বেরিয়ে গেছিলাম। যাই হোক ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 15 15 এখানে কি আছে 15 এখানে যাবো গিয়ে নাম্বার 15 হয়ে গেছে এটা 16 আমরা। আচ্ছা, ভারতীয় ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণ বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্টটা কোথায় আছে? ইন্দিরা পয়েন্ট অপশনে বলছে পোর্ট ব্লেয়ার, আন্দামান দ্বীপ, গ্রেট নিকোবর দ্বীপ আর হচ্ছে নারকন্ডাম দ্বীপ। উত্তরটা হবে হচ্ছে গিয়ে গ্রেট নিকোবর দ্বীপ। আর ইন্দিরা পয়েন্টটা আছে হচ্ছে কি গ্রেট নিকোবর দ্বীপে আছে, উত্তর অপশন সি গ্রেট নিকোবর দ্বীপে আছে হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট আছে। ইন্দিরা পয়েন্ট হলো ভারতের গ্রেট নিকোবরের দ্বীপের দক্ষিণতম বিন্দু এবং পূর্ব ভারত মহাসাগরের অবস্থিত ওকে। এর স্থানাঙ্কটা এর অবস্থানে দেওয়া আছে কি 6 ডিগ্রি 45 মিনিট 10 সেকেন্ড এন আর হচ্ছে গিয়ে 93 ডিগ্রি 49 মিনিট 36 সেকেন্ড ইস্ট। এটা হচ্ছে এর অক্ষাংশ এবং হচ্ছে দ্রাঘিমাংশ। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট ওকে। এটা হচ্ছে অবস্থান। যাবো কি আমার পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 17তে। 17 এখানে আমরা কি পাচ্ছি 17 আছে এমনটা যে যদি ভাগ চিহ্ন যোগ চিহ্ন ভাগ বোঝায়, গুণ চিহ্ন যোগ বোঝায়, বিয়োগ চিহ্ন গুণ বোঝায়, ভাগ চিহ্ন বিয়োগ বোঝায়, তাহলে পরিলিখিত কোন সমীকরণটি সঠিক হবে? এখানে কি হয় এই ধরনের কোশ্চেন সবগুলোকে বসে বসে চেক করে দেখতে হয়। যেহেতু আমি অলরেডি আনসার করে নিয়ে বসেছি ফলে এটা আমি জানি উত্তরটা যাবে হচ্ছে সিতে। আমি টাইমটাকে নষ্ট করলাম না। দেখো কি বলেছে, যোগ যদি ভাগ নির্দেশ করে, যোগ যদি ভাগকে নির্দেশ করে, ভাগ চিহ্ন বোঝাচ্ছে হচ্ছে বিয়োগকে আমরা বোঝাচ্ছি, তাহলে আমরা এখানে করবো কি সি এরটা আমরা করবো কি আমরা সি থেকে এখানে আসবো কি 36। কি বলছে ভাগ চিহ্ন বোঝাচ্ছে বিয়োগ, তো 36 বিয়োগ 6 করবো। আর যোগ আছে যোগ চিহ্ন বোঝাচ্ছে হচ্ছে ভাগ, এটা করবো হচ্ছে গিয়ে 6 ভাগ দেন করবো এখানে 3। গুণ চিহ্ন কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে যোগ, তাহলে কত দেবো যোগ চিহ্ন 5। বিয়োগ বিয়োগটা এখানে কি বোঝাচ্ছে বিয়োগ বোঝাচ্ছে গুণ, এটা এখানে করে দেবো হচ্ছে গুণ 3। দেখো এখানে কত হয় 36 থাকলে এখানে বিয়োগ 6 ভাগ 3 মানে হচ্ছে 2 যোগ 5 3 হচ্ছে গিয়ে 15। 36 বিয়োগ 2 করলে কত হয় এখানে 34 হয়। 34 যোগ 15 করো করলে হবে কত 5 4 9 49 ওকে। তাহলে উত্তর থাকবে হচ্ছে অপশন সি একটা। এগুলো সকলে বসে বসে চেক করে দেখতে হয় ঠিক আছে। যেমন আমরা পরবর্তী প্রশ্নে 18তে 18 এখানে কি আছে, একটি পতাকা উত্তর দিকে উঠছে, যদি বাতাস বইতে শুরু করে তবে পতাকাটি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি সরে যায়, তারপর 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায়। অবশেষে পতাকাটি ঘড়ির কাঁটার দিকে 135 ডিগ্রি ঘোরে। এখন পতাকাটি কোন দিকে উঠছে? তা আমরা কি জানি যে যে কোনো দিকের ক্ষেত্রে আমাদের ওপরটা হচ্ছে নর্থ হয়, তলারটা সাউথ হয়, ডান দিকটা হচ্ছে ইস্ট হয়, বাড়িটা হচ্ছে ওয়েস্ট হয়, এই তো হয়। তাহলে এমন যখন ছিল পতাকাটা প্রথমে হচ্ছে
উত্তর দিকে উড়ছে, ফলে ও ছিল ফার্স্টে হচ্ছে উত্তর দিকে। এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেল 45 ডিগ্রি, তার মানে এবার যাবে হচ্ছে এই অবস্থানে চলে এসছে, ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরে এসছে। দেন 90 ডিগ্রি যাবে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ফলে এখান থেকে 90 যেমন হচ্ছে আসবে হচ্ছে এমন অবস্থানে, এই 45 এই 45, 90 ডিগ্রি এখানে ঘুরে আসলো, অবস্থান হচ্ছে এখন এই দিকে। এরপরে কি বলছে, অবশেষে পতাকাটি হচ্ছে ঘড়ি কাঁটার দিকে আবার ঘুরছে 135, তাহলে কি হবে এখান থেকে আবার হচ্ছে ঘুরবে এই 90 ঘুরবে, 90 প্লাস হচ্ছে 45, ওকে। এটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরলো, এটা হচ্ছে ঘুরলো 45 ডিগ্রি, থাকবে এখন এই দিকে, ওকে। তাহলে এখন উঠছে কোন দিকে, এখন উঠছে হচ্ছে ইস্টে উঠছে, উত্তর হবে অপশন এ, এখন ইস্টে উঠছে। প্রশ্ন নাম্বার 19-এ, 19-এর আমরা কি পাচ্ছি, 19-টা যেমন শিলং নিম্নলিখিত কোন পাহাড়ে অবস্থিত, মিকির পাহাড়, গারো পাহাড়, নাগা পাহাড়, খাসি পাহাড়। শিলংটা কোন পাহাড়ে আছে, ওকে, শিলংটা হবে হচ্ছে খাসি পাহাড়ে আছে, শিলংটা আছে হচ্ছে অপশন ডি, খাসি পাহাড়ে আছে হচ্ছে শিলং, ঠিক আছে, শিলংটা হচ্ছে খাসি পাহাড়ে আছে। হলো মেঘালয়ের রাজধানী, ঠিক আছে, এটি আবার আর নাম হচ্ছে প্রাচ্যের স্কটল্যান্ড, এটি হচ্ছে গিয়ে মেঘালয়ের রাজধানী, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, মেঘালয়ের রাজধানী হচ্ছে গিয়ে শিলং, এবং এর অপর নাম হচ্ছে গিয়ে প্রাচ্যের স্কটল্যান্ড, অপর নাম হচ্ছে গিয়ে প্রাচ্যের স্কটল্যান্ড, প্রাচ্যের স্কটল্যান্ড, ঠিক আছে। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, নাম্বার হচ্ছে 20-তে। 20 এখানে কি আছে, 6 7 a 8 y 14, এগুলির যৌগিক গড় হচ্ছে 9 হলে পরে a প্লাস y এর মানটা কি হবে, আমরা গড় ভ্যালু আমরা বের করবো, আর সবগুলোকে যোগ করে দেই, উপর তাহলে এখানে কি আসবে, উপরে আসবে হচ্ছে গিয়ে 6 প্লাস 7 প্লাস a প্লাস 8 প্লাস y প্লাস হচ্ছে 14 বাই কতগুলো আছে সংখ্যা এখানে, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করবো, এদের গড় দেওয়া আছে কত, 9 দেওয়া আছে, ইকুয়াল টু 9, অর্থাৎ 6 আর 7 হলো 13, 13 আর 8 হচ্ছে গিয়ে 21, 21 আর হলো গিয়ে 14 মানে হচ্ছে গিয়ে 35, ওকে। থাকছে এখানে হচ্ছে 35 প্লাস প্লাস থাকছে কি a প্লাস y, a প্লাস y ইকুয়াল টু কি পাচ্ছি 6 গুণ 9 মানে হলো গিয়ে 54, অর্থাৎ a প্লাস y এর তাহলে কি আসবে, এই 35টা যাবে গিয়ে ও পাশে মাইনাস 35, কি হবে 5 14 9 হাতে 1 4 5 19, তার অর্থ a প্লাস y আসবে কত 19, উত্তর অপশন সি 19, ঠিক আছে। যাবো গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 21-এ। 21 নম্বরে আমরা এখানে কি পাচ্ছি, 21-এ আছে আমার এই ধরনের কোশ্চেন আছে যে রাকেশ ও মোহনের গড় বয়স হচ্ছে 15 বছর, মোহন এবং রমেশের গড় বয়স 12 বছর, এবং রাকেশ ও রমেশের বয়সের গড় হচ্ছে 13 বছর, তাহলে পরে মোহনের বয়সটা এখানে কত হবে, এইটা এখানে অঙ্কটি আমার এখানে দেওয়া আছে, এটা আমাকে বের করতে হবে। এক্ষেত্রে আমরা করবো কি, দেখো রাকেশ প্লাস মোহন, এদের গড় বয়স দেওয়া আছে কত বছর, 15 বছর, তাহলে মোট বয়সটা কত, 15 গুণ 2 মানে হলো মোট বছর বয়স হচ্ছে 30 বছর। এটা কি আছে, মোহন রমেশ, মোহন প্লাস রমেশ, এদের গড় বয়সটা কত দেওয়া আছে, দেওয়া আছে 12 বছর, দুজন, তাহলে মোট বয়স 12 দুগুণে 24 বছর। রাকেশ আর রমেশ, এবার হচ্ছে রাকেশ রমেশ, রাকেশ প্লাস রমেশের এখানে গড় বয়স কি দেওয়া আছে 13 বছর, তাহলে ওর হচ্ছে 26 বছর, সবগুলোকে যোগ করে দাও, যোগ করে দেখো কি হবে, রাকেশ এখানে আছে দুবার, মোহন আছে এখানে দুবার, রমেশ আছে দুবার, তাহলে দুবার ইন্টু হচ্ছে একবার হচ্ছে রাকেশ যোগ মোহন যোগ হচ্ছে কি রমেশ, যোগফলটা কি হবে এখানে 4 0 হাতে 1 3 3 6 2 8 80 বছর, 2 দিয়ে কেটে দাও, আর হচ্ছে এখানে 40 বছর, এবং 3 জনের মোট বয়স সমষ্টি হচ্ছে গিয়ে 40। আমাকে এখানে কার বয়স চেয়েছে হচ্ছে গিয়ে মোহনের বয়স, দেখো এর মধ্যে মোহন কোথায় নেই, মোহন হচ্ছে নেই এইখানটাতে, এখানে আছে খালি রাকেশ আর রমেশ, তার মানে কি এই মোট বয়স থেকে 40 থেকে যদি আমি এখানে রাকেশ আর রমেশের বয়স 26টা বিয়োগ করে দেই, তাহলে আসবে হচ্ছে কি আমার মোহনের বয়সটা আসবে, বিয়োগ করে দাও 6 10 4 হাতে 3 4 14 বছর, তাহলে এখানে হচ্ছে আমার মোহনের বয়স হচ্ছে 14 বছর, অপশন বি এর আনসার আসবে, মোহনের বয়স 14 বছর, ঠিক আছে। নাম্বার 21 হচ্ছে অপশন বি।
যাবো আমরা পরের অঙ্কের নাম্বার, পরের অঙ্ক বা পরের প্রশ্নে 22 এখানে কি আছে, নিম্নলিখিত নদীগুলিকে দক্ষিণ থেকে উত্তর দিকে সাজাবো। ভারতবর্ষের যে সমস্ত নদীগুলো এখানে আছে সেগুলোকে আমাকে হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে আমাকে পরপর দেখতে হবে কোন কোন নদী আছে। ওকে, সর্বদক্ষিণে কি আছে 22 নম্বরে, সবচেয়ে দক্ষিণে আছে হচ্ছে গিয়ে সবচেয়ে দক্ষিণে আছে হচ্ছে কাবেরী। ওকে, সব দক্ষিণে আছে কাবেরী, দেন কৃষ্ণা আছে, দেন গোদাবরী, দেন আছে মহানদী। ওকে, ক্রমশ আছে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী। উত্তর হবে অপশন 1 2 3 4। এটাই ঠিক করে সাজিয়ে দেওয়া আছে এখানে। ওকে, এখানে ঠিকঠাক ভাবে সাজিয়ে ওরা দিয়েছে। যাবো কি আমরা পরের প্রশ্ন নাম্বার 23 কি আছে, নিম্নলিখিত কোন স্থানে তৈগা তৃণভূমি অবস্থিত? এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকা, নিউজিল্যান্ড আর দক্ষিণ আমেরিকা। এর মধ্যে এই তৈগা তৃণভূমিটা আছে কোন মহাদেশে বা দেশে? তৈগা তৃণভূমিটা আছে হচ্ছে গিয়ে এশিয়া আর হচ্ছে ইউরোপে। এশিয়া আর ইউরোপে আছে হচ্ছে তৈগা তৃণভূমিটা আছে। ঠিক আছে, এছাড়া যেমন ধরো আমরা নাম জানি সাভানা। সাভানাটা কোথায় আছে? সাভানা আছে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার আফ্রিকাতে। এখানে আছে হচ্ছে গিয়ে সাভানা আছে হচ্ছে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে। তৈগা যেমন আছে এশিয়ার ইউরোপে, ঠিক সেম ভাবে সাভানা আছে হচ্ছে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে আছে। ঠিক আছে, আর আর হচ্ছে ক্যান্টারবেরি কুশক এগুলো আছে হচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে কি আছে? আছে ক্যান্টারবেরি আর হচ্ছে তুষক এগুলো আছে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডে আছে। আর দক্ষিণ আফ্রিকাতে এখানে দক্ষিণ আফ্রিকা আছে হচ্ছে ভেল। দক্ষিণ আফ্রিকাতে আছে হচ্ছে গিয়ে ভেল। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিভিন্ন জায়গার তৃণভূমি সমূহ। এবং আমরা তার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 24 এখানে কি আছে, নিচের অক্ষর সংখ্যা শ্রেণীটির শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে কি দেওয়া আছে? আছে হচ্ছে B2E, D6H, F14K, দেন আছে H30N, দেন জিজ্ঞাসা। এই তো আছে। দেখো বি এর থেকে ডি এসছে, BCD মানে হচ্ছে +2 করে এসছে, DEF +2 করে এসছে, EFGH +2 করে এসছে, তাহলে HIJ আসবে হচ্ছে গিয়ে +2 করে আসবে হচ্ছে গিয়ে জেতে আসবে। ওকে, শুরু হবে হচ্ছে জে দিয়ে। এবার আসো সংখ্যাগুলোতে, সংখ্যাগুলোতে আমরা এসে কি দেখবো? দেখো 2 এর থেকে 6 এসছে, 2 এর থেকে হচ্ছে গিয়ে 6 এসছে মানে হচ্ছে +4 করে এসছে, 6 এর থেকে 14 এসছে মানে হচ্ছে +8 করে এসছে, 14 থেকে হচ্ছে 30 এসছে মানে হচ্ছে প্লাস কত এসছে? এসছে। ওকে, 4 8 16 এসছে। তো এই যে এর সিকোয়েন্সটা, তাহলে অবশ্যই পরেরটা কত? 4 2 8 2 16 2 হচ্ছে 32। এখানে যাবে হচ্ছে কি অবশ্যই যোগ হবে গিয়ে 32। ওকে, 30 সঙ্গে 32 যোগ করো, কত হবে? হবে 30 প্লাস, অর্থাৎ এই 30 আর 32 যোগ করতে হবে এখানে 62। তো যে 62 দিয়ে এখানে আসবে। ওকে, এবারে আসো হচ্ছে ইতে আসো, এর পরে যাবো যে এইচে আসো। ই থেকে এইচ কত এসছে? EFGH অর্থাৎ +3 করে এসছে। এইচ থেকে আসো কেতে আসো, HIJK মানে +3 করে এসছে। কে থেকে এনে আসো, KLMN +3, এটা অবশ্যই +3 করেই আসবে। NMN OPQ দিয়ে আসবে, এটা আসবে যে কিউকে দিয়ে থামবে, ফলে যে 62 কিউ আসবে। উত্তর হবে হচ্ছে অপশন ডি এরটা, যে 62 কিউ। ঠিক আছে, যাবো কি আমরা পরেরটা দিই, নাম্বার 25 এখানে কি পাচ্ছি? উপযুক্ত বর্ণমালা সাজিয়ে সিরিজটি সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, A-BBC-AAB-CCA-BBCC তেমন যখন আসছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টার্টিংটা এসছে হচ্ছে এ দিয়ে এসছে এবং শেষ হচ্ছে কি আমার BBC দিয়ে। এখানে আমরা লক্ষ্য করে দেখবো, এখানে আমরা AA BBC করে দিই, আমাদের একটা এখানে সম্পূর্ণ হয়। AA BBC AA BBC একটা সম্পূর্ণ হচ্ছে। ঠিক আছে, দেখো নেক্সট দেখো AA BBC একটা পার্ট, আবার দেখো AA BBC, অর্থাৎ আমার এই সিরিজটা আছে হচ্ছে এভাবে এখানে আছে AA BBC। তো আনসারটা আমরা কি হবে? আমরা লিখেছি হচ্ছে একবার এ লিখেছি, সি লিখেছি, বি লিখেছি, এ লিখেছি। উত্তর হবে ACBA, অপশন এ। ওকে, উত্তর হচ্ছে অপশন এ, ACBA। উত্তর অপশন এ, ACBA। তারপর আমরা নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে
সেখানে কি পাচ্ছি, পেরাম্বুর শিল্প শহরটি নিম্নলিখিত কোন শিল্পের জন্য বিখ্যাত? পেরাম্বুর শিল্পটি হচ্ছে কি জন্য বিখ্যাত? আছে রেলওয়ে কোচ, দুগ্ধজাত দ্রব্য, চুরুট, সিগারেট, সার। পেরাম্বুরটা হচ্ছে গিয়ে বিখ্যাত হচ্ছে রেলওয়ে কোচের জন্য। পেরাম্বুর রেলওয়ে কোচ উৎপন্ন হয়। ওকে, হবে হচ্ছে রেলওয়ে কোচের জন্য বিখ্যাত। ভারতের শহর এবং শিল্প যেমন ধরো দুগ্ধজাত দ্রব্যটা কোথায় হয়? দুগ্ধজাত দ্রব্যটার জায়গার নাম, তার নাম হচ্ছে কি আনন্দ। এটা হচ্ছে আনন্দে হয়। ওকে, আর চুর সিগারেটটা বিখ্যাত কোন জায়গাতে? চুর সিগারেটটা বিখ্যাত হচ্ছে গিয়ে তিরুচিরাপল্লীতে। তিরুচিরাপল্লী হচ্ছে চুটার সিগারেটের ওখানে বিখ্যাত হয়। ওকে, আর হচ্ছে সিন্ধিতে, সার বিখ্যাত হবে গিয়ে সিন্ধি। পরবর্তী প্রশ্ন নাম্বার 27 এখানে কি পাচ্ছি? একটি বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, বৃত্তটির পরিসীমাটা এখানে কি হবে? ধরি এমন একটা বৃত্ত আছে, এখানে বৃত্ত আছে, এবার বৃত্তটির এই হচ্ছে ব্যাস, যার এক বিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে -3 -6, অপরটা স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 2,6। কারণ যদি হয় তাহলে পরে আমার বৃত্তের পরিসীমা কি? স্থানাঙ্ক দেওয়া থাকলে ওখানে আগে আমাকে বের করতে হবে যে বৃত্তের এই ব্যাস দৈর্ঘ্যটা কি আছে। ব্যাস তাহলে আসবে কত? ব্যাসটা হচ্ছে গিয়ে √2 - 3, দ্যাট মিনস হচ্ছে 2 - 3 মানে হচ্ছে 5 এর স্কোয়ার, প্লাস হচ্ছে গিয়ে 5 এর স্কোয়ার, প্লাস হচ্ছে গিয়ে আবার এখানে 6 -6 মানে 6 মানে 6 + 6 এর স্কোয়ার, তারা হচ্ছে আবার বর্গমূল। ঠিক আছে, এখানে আসবে কত? 25 + 12 হবে, এটা 12 স্কোয়ার হচ্ছে 144, যোগ করে এখানে কত হবে? 169 হবে, এটা মানে হচ্ছে 13 হবে। ওকে, তাহলে 13 হচ্ছে কি বৃত্তে আসলো, এটা হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস আসলো। ওকে, এটা হচ্ছে গিয়ে 13 মানে বৃত্তের ব্যাস আসলো গিয়ে 13। তাহলে ব্যাসার্ধ তাহলে আমার কি হবে? সরি, কি হবে? 13/2 হবে। এটা হবে যে বৃত্তের পরিসীমা কি? বৃত্তের পরিসীমা ফর্মুলা কি? 2 × π × r, তাহলে 2π থাকবে, আর হচ্ছে আমার এখানে 13/2, তাই তো? এবার আমার এখানে 2 ভ্যানিশ হবে, তারপর হচ্ছে কি 13π, তাই তো? বৃত্তের পরিসীমা হচ্ছে কি 13π। উত্তর অপশন ডি, 13π। ওকে, উত্তর অপশন ডি, 13π। ক্লিয়ার? যাবো গিয়ে আমরা পরবর্তী প্রশ্নের নাম্বার 28। আমরা এখানে কি পাচ্ছি? 28 আছে এমন প্রশ্ন, যদি a² + b² + c² + 216 হয় 12 × a + b - 2c, তাহলে পরে ab - bc - c কি আসবে? এই তো আছে এখানে কোশ্চেনটি, এমন আছে। তাহলে আমরা দেখে নেবো এবার এখানে এর, আমরা এখান থেকে এবার দেখে নেব। ওকে, নেট কি চলে গেল নাকি? চলে গেল, এই দেখো কাণ্ড। আচ্ছা, নেট আছে, ঠিকঠাক আছে, নেট ঠিক আছে, ভালো করে নেট বুঝে চলে গেল। যাই হোক, এই যদি হয় এমন, যদি এখানে অঙ্কটা এখানে এমন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এখানে করবো কি? আমরা এখানে প্রথমে আগে নিয়ে আসি। তো অঙ্কটা এখানে দেওয়া আছে এমনটা যে a² + b² + c² + 200 দেওয়া আছে হচ্ছে 12a + 12b - 24c। বাদগুলো আমরা গুণ করে নিলাম। ঠিক আছে, এবারে এ বি সি কে আমরা এ বি সি এর মাঝখানে আনবো। ঠিক আছে, এখানে আমরা করবো কি? কি আসবে? a²। এইবার এখানে 12 আছে, আমরা অবশ্যই আমার এখানে 2 × 6 × a আসবে, প্লাস 6² মানে হবে গিয়ে 6² মানে হচ্ছে এখানে একটু লিখি আগে, এটা করছে 36। ঠিক আছে, বা 6 থেকে 6² 36, প্লাস b² থাকবে, এখানে আসবে হচ্ছে গিয়ে মাইনাস, সরি মাইনাস চলবে, b² মাইনাস এখানে 12b, তো এখানে 12b আসা অর্থ যখন 2 আসছে একটা এখানে, আর 6 মানে এটা আসবে হচ্ছে গিয়ে 6 × 6 = 36। ঠিক আছে, 2 × 36, আর এটা থাকবে হচ্ছে গিয়ে c² মাইনাস 2 × 12 × c প্লাস 144 = 0। দেখো আসবে,
এই 36 হচ্ছে গিয়ে 72, 144 যোগ করে দাও, আসবে হচ্ছে কি 216। ঠিক আছে, তার মানে কি বললাম, তার মানে আমার এইটুকু অংশ, এই যে এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, এটা হচ্ছে আমার আসবে a মাইনাস 6 এর হোল স্কোয়ার, এটা আসবে হচ্ছে কি b মাইনাস 6 এর হোল স্কোয়ার, আর এটা আসবে হচ্ছে c মাইনাস 12 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে a ও 6, b ও 6, আর সরি এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, c প্লাস 12, তাহলে a হচ্ছে 6, b ও 6, c হচ্ছে গিয়ে মাইনাস 12 আসবে। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, a হচ্ছে গিয়ে 6, b হচ্ছে গিয়ে 6, আর c হচ্ছে গিয়ে মাইনাস 12। অঙ্কে আমার কি চেয়েছে, এর ভ্যালু আমাকে এখানে বের করতে হবে, তাহলে করবো কি রুট a, a মানে 6, b মানেও 6, মাইনাস b মানে হচ্ছে গিয়ে 6, c মানে হচ্ছে গিয়ে মাইনাস 12, মাইনাস c মানে হচ্ছে গিয়ে আবার মাইনাস 12, a মানে হচ্ছে গিয়ে আবার 6। এটা অঙ্ক, তাহলে এখানে করলে পরে আসবে কি 6 6, এখানে আসবে হচ্ছে 36, মাইনাস 6 প্লাস হয়ে যাবে, এটা 72 চলে আসবে, এটা হবে মাইনাস মাইনাস প্লাস 6 এবং 72, 72 আর আসছে 36, সব যোগ করে দাও। এখান থেকে আমরা শর্টকাট করার জন্য এখানে আমরা 36 কমন নেবো, 36 আনলে পরে হবে 1 প্লাস 2 প্লাস 2, এটা আসবে 36 বর্গ করলে কি হয়, 6 হয় 6√5। ওকে, উত্তর হবে 6√5, ওগুলো যোগ করে দিলাম 2 2 1, ঠিক আছে, উত্তর আসবে অপশন সি 6√5। ক্লিয়ার, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কিছু নেই। অঙ্ক নাম্বার 29, 29 এখানে কি পাচ্ছি, 29 আছে এই ধরনের অঙ্ক আছে যে 29 আছে এমন অঙ্ক যে নিচের কোন স্কিম চালু করা হয়েছিল 2006 সালে। কোশ্চেন বলেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম, এর মধ্যে কোনটা শুরু হয় 2006 সালে। ওকে, উত্তরটা আসবে 2006 সালে শুরু হয়েছিল হচ্ছে অপশন ডি, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম। এমজিএন রেগা যা তোমরা শিখেছ, এখন এস হয়ে গেছে, এটা এস, এমজিএন আরইজিএস, এটা ছিল হচ্ছে শুরু হয়। ডি উত্তর 2006 সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম সংসদে গৃহীত হয় এবং ভারতের 625টি জেলায় বাস্তবায়ন শুরু হয়। অন্তত 100 দিনের মজুরি কর্মসংস্থানের প্রদানের মাধ্যমে গ্রামীণ এলাকায় জীবিকার নিরাপত্তা বাড়ানোর জন্য এটি হচ্ছে লক্ষ্য নেওয়া হয়েছিল। এটি আগে ছিল কি নামে পরিচিত, এটি আগে ছিল নাম ছিল এনরেগা, এনরেগা, এটির আগে নাম ছিল হচ্ছে এনরেগা নামে ছিল পরিচিত। 2009 সাল থেকে এর নাম করে দেওয়া হয় এমজিএনরেগা, এর নাম দেওয়া হয় এমজিএনরেগা। ওকে, 2009 থেকে এটি শুরু করা হয়, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন নামে এটি পরিচিত হয়। তারপরে নাম্বার 30, এখানে আমরা কি পাচ্ছি, 30 আছে এই ধরনের প্রশ্ন যেখানে আছে যে জিজ্ঞাসা চিহ্নস্থানে উপযুক্ত শব্দবর্ষে শূন্যস্থান পূরণ করতে হবে। সত্যজিৎ রায় চলচ্চিত্র, পিকাসো, তাহলে কি, অবশ্যই পিকাসো হচ্ছে বিখ্যাত হচ্ছে একজন শিল্পী, আর্টিস্ট। এন্টার, এটা তাহলে কি হবে চিত্রকলা, উত্তর অপশন এ চিত্রকলা, পিকাসো হচ্ছে চিত্রকলার সঙ্গে যুক্ত। তারপরে নাম্বার 31 এখানে কি পাচ্ছি, 31 আছে বিবৃতি, কিছু পেন্সিল হলো লণ্ঠন, কিছু লণ্ঠন রাবার, কিছু ক্যান্ডি পেন্সিল, এটা আঁকবো কিরকম করে আঁকবো, কটা আছে পেন্সিল লণ্ঠন রাবার ক্যান্ডি এমন আছে। প্রথমে কিছু পেন্সিল হলো লণ্ঠন আমরা ধরে নেই, এই হচ্ছে কি আমাদের মাঝখানে আছে হচ্ছে কি পেন্সিল, এর নাম দিলাম হচ্ছে কি পেন্সিল। কিছু পেন্সিল লণ্ঠন ধরলাম, এই কিছু পেন্সিলের মধ্যে কিছুটা অংশ হচ্ছে গিয়ে এর নাম দিলাম হচ্ছে লণ্ঠন। কিছু লণ্ঠন রাবার, আর লণ্ঠনে কিছু অংশ হচ্ছে আবার গিয়ে রাবার, নাম দিয়ে দিলাম। আর কি আছে, কিছু ক্যান্ডি হলো পেন্সিল, তাহলে ক্যান্ডি আছে আবার এপাশে আছে, তাদের আবার কিছু ক্যান্ডি হচ্ছে গিয়ে পেন্সিল। এই উপসংহার কি বলছে, কিছু ক্যান্ডি লণ্ঠন, ক্যান্ডির সঙ্গে লণ্ঠনের কোনো যোগাযোগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। কিছু রাবার ক্যান্ডি, কোনো যোগাযোগের মধ্যে দেখা যাচ্ছে না। সমস্ত পেন্সিল রাবার সম্পর্ক এখানে হচ্ছে না। ফলে এখানে
কোনটি অনুসরণ করছে না। অপশন সি উত্তর হবে কোনটি এখানে অনুসরণ করছে না। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন এমন এখানে দেওয়া আছে, পরের প্রশ্ন এখানে দেওয়া আছে এমনটা যে কে মানব উন্নয়ন ধারণার বিকাশ ঘটিয়েছেন? বলছে অমর্ত্য সেন, মোহাম্মদ ইউনুস, মেঘনাথ দেশাই, মাহবুব উল হক। কে মানব উন্নয়ন ধারণার বিকাশ ঘটিয়েছেন? উত্তর হবে হচ্ছে অবশ্যই মাহবুব উল হক। আপনার উত্তর মাহবুব উল হক। ওকে, এটি বিকাশ তিনি দিয়েছেন। মাহবুব উল হক হচ্ছে পাকিস্তানি অর্থনীতিবিদ। তিনি কোন দেশে? তিনি হচ্ছে ফ্রম পাকিস্তান। ওকে, পাকিস্তানের অর্থনীতিবিদ, মানব উন্নয়ন ধারণা তৈরি করেন তিনি 1990 সালে। তিনি 1990 সালে মানব উন্নয়ন সূচক ধারণার উত্থাপন করেছেন। এটি প্রতি বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি হিসেবে গৃহীত করা হয়েছে। যেমন আমরা পরের প্রশ্ন নাম্বার 33-তে। 33 এখানে কি বলছে? আমরা টাকা লেনদেনের সময় ভীম অ্যাপ ব্যবহার করে থাকি। ভীমের সম্পূর্ণ কথাটির নাম কি? সম্পূর্ণ কথাটির নাম কি? বলছে ভারত ইনিশিয়েটিভ ফর মানি, ইন্টারমিডিয়েট ফর মানি, না বলছে ভারত ইমিডিয়েট ফর মানি, ভারত ইন্টারফেস ফর মানি। উত্তর হবে অপশন ডি, ভারত ইন্টারফেস ফর মানি। যাবে উত্তরটা হবে অপশন ডি, ভারত ইন্টারফেস ফর মানি। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন নাম্বার 34 এখানে কি পাচ্ছি? এ বি সি ডি ই এফ জি এইচ টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, বর্গাকার টেবিল চারপাশে আছে। তাদের মধ্যে কয়েকজন আবার কোনগুলিতে আছে? আবার কয়েকজন বাহুগুলির ঠিক মধ্যবর্তী স্থানে আছে। আচ্ছা, এটা হলো। এবার আমরা আঁকাটা শুরু করবো এখান থেকে। ধরলাম টেবিলটা হচ্ছে এই ধরনের একটা টেবিল এখানে আছে, সামনে হবে টেবিল এখানে আছে একটা। ওকে, টেবিলে আছে 8 জন। তাহলে 1 2 3 4 5 6 7 8 এমন দেখাতে আছে। প্রথমে কি আছে? ই বসে আছে যে কোনো একটি কোণে আছে। আমরা ই কে আমরা এই কোণে বসিয়ে দিলাম, যে কোনো কোণে। ই আমরা এই কোণে বসিয়ে দিয়েছি। এফ এর বাম দিকে ই বসে আছে যে কোনো একটি কোণ এবং এফ এর ঠিক বাম দিকে। তাহলে এফ তাহলে অবশ্যই সবার মুখ হচ্ছে এইদিকে, তাহলে এফ আছে এখানে অবশ্যই এইখানটাতে আছে। এফ এর বাম দিকে হচ্ছে ই, এবং এ এর ডান দিকে এ এর ডান এ আছে আমার এখানটাতে আছে, এ এর ঠিক ডান দিকে আছে ওখানে। তাহলে আমরা ই এফ এ আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এত তো আমার এখানে আসলো। এরপর কি আছে? এইচ জি এবং সি, এইচ জি এবং সি ই এ এবং এফ এর বিপরীতে আছে। এইচটা হচ্ছে আছে কার উল্টো দিকে আছে? ই এর। যাবে এই জায়গায় অপোজিটে এখানে আসবে হচ্ছে গিয়ে ই, সরি এখানে হচ্ছে এইচ। ঠিক আছে, এটা আসবে এইচ। এই হচ্ছে ইয়ের উল্টো দিকে আছে। জি আছে কার উল্টো দিকে? এই জি আছে গিয়ে এর উল্টো দিকে, এখানে যাবে কি হচ্ছে আমার জি। আর কি আছে? সি আছে গিয়ে এফ এর বিপরীতে, এখানে চলে আসবে হচ্ছে সি। ওকে, এই হচ্ছে আমাদের প্রস্থান। আর ডি আছে বসে সি এর ঠিক ডান দিকে, এখানে যাবে হচ্ছে আমার ডি। হয়ে গেল। বাকি হলো কি? বাকি হলো তাহলে বাকি আর কি হলো? বি আছে, এখানে বি উল্লেখ করে দেয়নি, ফলে বি হবে আমার লাস্ট। এই কাছে বি আছে। বলেছি বি এর ঠিক ডান দিকে কে বসে আছে? কে বি এর ডান দিকে আছে, জি আছে, বি এর ডান দিকে আছে হচ্ছে জি বসে আছে। উত্তর হবে অপশন জি। ওকে, তাহলে বি এর ঠিক ডান দিকে বসে আছে হচ্ছে জি। আমরা শেষ। এবার আমরা পরবর্তী প্রশ্নে। পরেরটা কি আছে? এমন আছে 25 ডিগ্রি, cot 35 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 55 ডিগ্রি, cot 60 ডিগ্রি ভ্যালু কত? দেখো দেখবে হচ্ছে যে 25 আর 65 যোগ করলে হয় 90 ডিগ্রি, তাই তো? আবার 35 55 যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে cot 25 ইকুয়াল টু ওটা আসলে tan 65। তাই tan cotটা এইটা আর এইটার গুণফলটা হচ্ছে আসলে 1। আর cot 35টা হচ্ছে গিয়ে cot 45 থেকে আসবে হচ্ছে গিয়ে tan 35, যেটা আমরা জানি কি মানে cot 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি মানে হচ্ছে কি tan 55 ডিগ্রি। ওকে, এটা তারপরে এটা এটার গুণফলটা হচ্ছে কি আবার সেই 1। আর থাকছে পরে cot 45 যার ভ্যালু হচ্ছে 1। সবগুলো গুণফল আসবে উত্তর 1 উত্তর আসবে। উত্তর অপশন এ 1 উত্তর আসবে। ঠিক আছে, যাবো আমরা পরের কোশ্চেন নাম্বার 36 এ। 36 এখানে কি পাচ্ছি? 36 আছে এমনটা
একটি হোস্টেলে 35 জন ছাত্র আছে। যখন 7 জন ছাত্র আরো চলে এলো, তখন মোট দৈনিক খরচ 42 টাকা আরো বেড়ে গেল। ছাত্র সংকুচিত খরচ 1 টাকা করে কমে গেল। তাহলে প্রথমে মোট খরচ কত হতো? ধরি প্রথমে মোট খরচ হতো X টাকা। ধরি মোট খরচ X টাকা। ধরি প্রথমে খরচ X টাকা ছিল। ধরলাম প্রথমে মোট খরচ ছিল X টাকা। তারপরে প্রথমে প্রতিদিন খরচ মানে ছাত্রবৃত্তি গড় খরচ ছিল কত টাকা? তাহলে মোট টাকা বাই হচ্ছে মোট ছাত্র X বাই 35 এটা ছিল। আর এখন কি হলো? এখন মোট খরচটা হলো গিয়ে X এর সঙ্গে বাড়লো কত? সরি, X এর সঙ্গে বাড়লো কত? বাড়লো হচ্ছে গিয়ে 42 টাকা। কিন্তু ছাত্রবৃত্তি খরচটা আমার কমে গিয়ে কত হলো? বলছে 1 টাকা করে ছাত্রবৃত্তি খরচ কমে গেল। তাহলে মোট ছাত্র ওখানে বাড়লো খরচ হচ্ছে 22 টাকা মোট বাড়লো। ছাত্র এখন কতজন? ছাত্র হচ্ছে এখন আসলে কতজন? আর 7 জন বাড়লো। ছিল হচ্ছে 35 প্লাস 7 কত হলো? আসলে হচ্ছে এখানে ছাত্র হলো 42 জন। তাহলে এখন হচ্ছে গড় খরচ হচ্ছে এইটা X প্লাস 42 বাই হচ্ছে 42। এটা হচ্ছে এখনকার গড় খরচ। এই তো, অর্থাৎ এই যে ডিফারেন্সটা এখানে কি হবে? উত্তর কি আছে? যে গড় খরচ 1 টাকা করে কমে গেল, তাই তোমার বিয়োগফল হচ্ছে আমার এখানে 1 টাকা। আমি কি পাবো? অর্থাৎ X বাই 35 মাইনাস X বাই 42 মাইনাস হচ্ছে 42 বাই 42 ইকুয়াল টু হচ্ছে 1। এগুলো আমরা এটা হবে কি 1। ওকে, এটা যোগ করে দিই। 35 এর 42 লসাগু করলে হবে হচ্ছে 210 হবে। ওকে, 210 35 গুণ 6 করলে হয় 210, তো এটা হবে 6x। আর 42 গুণ 5 করলে 210, এটা হবে কি 5x ইকুয়াল টু হবে 1 প্লাস 1। এই একটা বসে নিয়ে গেলাম গিয়ে, ঠিক আছে। তারপর কত? X বাই 210 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2। তাহলে X ইকুয়াল টু হচ্ছে 10 গুণ 2 মানে হচ্ছে গিয়ে 420 টাকা। তাহলে আগে আমার মোট খরচ ছিল হচ্ছে অপশন বি 420 টাকা, ঠিক আছে। আগে মোট খরচ ছিল অপশন বি এরটা 420 টাকা, ঠিক আছে। তারপরে পরের অঙ্ক নাম্বার 37। 37 এখানে কি পাচ্ছি? 37 আছে এমনটা যে নিম্নলিখিত কোন ট্যাক্সটি কেন্দ্রীয় সরকারের আয় সর্বোচ্চ উৎস? কোন ট্যাক্সটি সবচেয়ে বেশি আয় উৎস? কেন্দ্রীয় আবগারি কর, আয়কর, কর্পোরেশন ট্যাক্স, বৃত্তিকর। তো কেন্দ্রীয় সরকারের মধ্যে আয় উৎস হচ্ছে গিয়ে কর্পোরেশন ট্যাক্স। ওকে, তারপরে আমার পরেরটাতে নাম্বার 38। 38 এখানে কি পাচ্ছি? নির্দিষ্ট করে যদি কলকাতাকে লেখা হয় 11, 15, 12, 11, 01, 20, 01, তাহলে পরে বেঙ্গলকে কি লেখা হবে? দেখো ভালো করে দেখলে পরে দেখবে যেখানে প্রত্যেকটা অক্ষরকে তার অবস্থান অনুযায়ী আমরা এখানে লিখেছি। মানে এখানে কলকাতা কে হচ্ছে কি আসলে 11, 11 হচ্ছে আসলে কে, ও হচ্ছে এখানে 15, এ হচ্ছে কি আবার এখানে 12, ঠিক আছে। এখানে এখানে লেখা হয়েছে ডবল ডবল ডিজিট করে করে। এ হচ্ছে কি আবার এখানে 1 মানে 01, ঠিক আছে, 20। এভাবে এগুলো আগে লেখা আছে এইভাবে, ঠিক আছে। সে আমরা এখানে করবো বেঙ্গল, BENGAL। বেঙ্গলের বি হচ্ছে গিয়ে 02, এর নাম্বার হচ্ছে গিয়ে আমার 02, ই এর নাম্বার কত পাবো? 05, ওটা হচ্ছে 5 নম্বর। এর নাম্বার হচ্ছে গিয়ে 14, জি এর নাম্বার হচ্ছে গিয়ে 7, তারপর 07 লিখবো। এ হচ্ছে গিয়ে 1, 01 লিখবো। এর হচ্ছে 12। অঙ্ক শেষ, ঠিক আছে। 02, 05, 07, 01, 12, অপশন বি উত্তর হবে অপশন বি এরটা, ঠিক আছে। যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 39। এখানে 39 কি আছে? 39 এটা আছে এমন নিম্নলিখিত কোন শৈলীটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নয়? কোন শৈলীটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নয়? ধ্রুপদ, ঠুমরি, টপ্পা, আলপনা। কোনটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নয়? উত্তরটা হচ্ছে আলাপনা। ওকে, ধ্রুপদ, ঠুমরি, টপ্পা সবই হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নাম, কিন্তু আলাপনাটা নয়। আচ্ছা, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত হলো ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলের শাস্ত্রীয় সঙ্গীত। দক্ষিণের কর্ণাটক সঙ্গীত থেকে বিচ্ছিন্ন হয়ে খ্রিস্টীয় 12 শতকে এর উৎপত্তি হয়। অবশিষ্ট মানে ধ্রুপদ, ঠুমরি, টপ্পা হলো হিন্দুস্তানি সঙ্গীতের শৈলী। তবে পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 40। যে প্রদত্ত ছবির জিজ্ঞাসা স্থানে কি হবে? ভালো করে দেখো, এটি হচ্ছে আসবে এইভাবে।
আর 8 করো 80, 10 আর 8 এখানে হচ্ছে গুণ করো 80 হবে, যোগ করো 4 6 গুণ করো 24 হবে, যোগ করো 104 হবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে 9 11 99, যোগ করো 7 8 56, যোগ করো 9 6 15 5 7 1 10 155 হবে। সেম ভাবে এটা আমরা করবো কি 5 গুণ 14 করো 5 14 হবে হচ্ছে 70, যোগ করবো 8 9 72, কত হবে 120। ওকে, 142, অপশন এ উত্তর হবে। পরের অঙ্কে নাম্বার 41-এ এর কি প্রশ্ন আছে, ভারতের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক প্রতি বছরের কোন দিনটিকে জাতীয় মহিলা কৃষক দিবস হিসাবে ঘোষণা করেছে? 8ই মার্চ, 23শে ডিসেম্বর, 4ই জানুয়ারি, 15ই অক্টোবর। কোন দিন থেকে উত্তর হবে হচ্ছে 15th অক্টোবর। উত্তর হবে হচ্ছে 15ই অক্টোবর দিনটিকে ঘোষণা করেছে। ওকে, কৃষিক্ষেত্রে গ্রামের মহিলাদের এই ক্রমবর্ধমান ভূমিকার জন্য কৃষি দপ্তর প্রতি বছর 15ই অক্টোবর মহিলা কৃষক দিবস হিসেবে পালন করে থাকে। পরের প্রশ্ন নাম্বার 42-এ। এখানে 42-এ কি আছে? 42-এ আছে এমনটা যে একটি ঝড়ে একটি গাছ এমন জায়গা থেকে ভেঙে গেল যে গাছটি এখন উচ্চতা এবং হচ্ছে ভূমি থেকে পড়ে যাওয়ার দূরত্ব সমান। এটাও এক্স, এটাও এক্স, মানে এখন যা আছে উচ্চতা, এর যা ডিস্টেন্স সেম সেম। তাহলে বলছে এর কোনটি হবে কত ডিগ্রি। দেখো ট্যান যদি আমরা এখানে থিটার মানটা বের করে নেই তাহলে হবে যে লম্ব বাই হচ্ছে ভূমি, সেম সেম। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 1। 1টা আমার কিসের ভ্যালু? ট্যান থিটা ইকুয়াল পাবো হচ্ছে ট্যান 45 এর মান, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। উত্তর হবে এখানে 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর কি পরের অঙ্কে নাম্বার 43-তে। 43 এখানে কি আছে? দুই সমষ্টি হচ্ছে 11, ধরলাম তোমার সংখ্যা হচ্ছে কি এক্স আর ওয়াই, আমরা এখানে ধরে নিতে সংখ্যা দুখানা হচ্ছে কি আমার এক্স আর ওয়াই। তখন দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই করে দেওয়া আছে 11। ওদের বড় সমষ্টি দেওয়া আছে কি 65, মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে এখানে 65 বলেছে। গণ সমষ্টি কি হবে? তো এখান থেকে আমি কি পাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে কি 65। এটা ইকুয়াল টু কি দেওয়া আছে 11, মানে 11 স্কোয়ার হচ্ছে কি 121 মাইনাস 65 ইকুয়াল টু হচ্ছে 2xy। ঠিক তো, বিয়োগ করলে কি 5 11 6 7 7 8 9 7 56 হবে। হচ্ছে কি 2xy, তাহলে এখানে xy এর ভ্যালু এখানে কি হচ্ছে 28। x এর 28। আমার চেয়েছে কি ঘনের সমষ্টি, ঘন বলতে কি কিউবের সমষ্টি, অর্থাৎ চেয়েছে হচ্ছে কি আমার এখানে x কিউব প্লাস y কিউবের মানটা এখানে কি হবে? এই পদ্ধতি কিউবের সূত্র কি জানি হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে x প্লাস ওয়াই। এবার x প্লাস ওয়াই মান এখানে দেওয়া আছে অলরেডি যে 11, ওইটা হবে এখানে 11 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে এখানে 28, আর হচ্ছে x প্লাস হচ্ছে 11। সবগুলো 11 কিউবটা এরকম করে ফেলো, 11 কিউবটা এখানে করে ফেলো, করে নিয়ে বিয়োগ করে দাও। 11 কিউব হচ্ছে কি 1331, বিয়োগ করে নাও, এগুলো গুণফল হবে 924। ঠিক আছে, বিয়োগ করে দাও, উত্তর হবে হচ্ছে 407, 407। উত্তর হবে আমার এখানে 407। ঠিক আছে, যাবো আমরা পরের অঙ্কটাতে। পরের অঙ্ক আমরা এখানে কি পাচ্ছি 44। 44 এখানে কি আছে? নিম্নলিখিত কোন নাট্য শৈলীটি একটি নৃত্যনাট্য বা ডান্স ড্রামা? কথাকলি, কথ্য, মণিপুরি, ওড়িশি। কোনটি হচ্ছে ডান্স ড্রামা? ডান্স ড্রামা হচ্ছে কথাকলি। অপশন এ হবে উত্তরটি হচ্ছে কথাকলি হচ্ছে ডান্স ড্রামা। কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের সাজসজ্জা, পোশাক ও মুখোশ পরেন। এটি ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি হিন্দু প্রদর্শন কলা। ওকে, যাবো আমার পরের প্রশ্নে। কেরালা। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা হচ্ছে 45-এ। 45 এখানে কি পাচ্ছি? বিবৃতি দেওয়া আছে এমন যে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য শিক্ষা কি বাধ্যতামূলক করা উচিত? হ্যাঁ, এটি এই শিশুদের জোর করে নিয়োগের ব্যবস্থা নির্মূল করতে সহায়তা করবে। কি বলছে? হ্যাঁ, এটি সম্পূর্ণ তৈরি করার জন্য একটি কার্যকর উপায় জনসংখ্যা শিক্ষিত। কি বলছে? না, আমাদের পর্যাপ্ত পরিকাঠামো নেই। আচ্ছা, 3 স্ট্রং না, জোর করে নিয়োগ ব্যবস্থা নির্মূল করতে সহায়তা করবে,
এটাও করা সম্ভব না, বরং এটা হচ্ছে যা বলছে একটা, হ্যাঁ এটি সম্পূর্ণ তৈরি করার একটি কার্যকর পর জনসংখ্যা শিক্ষিত, মানে জনসংখ্যা শিক্ষিত করতে হলে পরে আমার 14 পর্যন্ত সবাইকে শিক্ষা বাধ্যতামূলক করতে হবেই। ওকে, তো উত্তর হবে যে একমাত্র আমার দুইটা হচ্ছে এখানে স্ট্রং পয়েন্ট, তারপর হচ্ছে অপশন দুইটা কত স্ট্রং, দ্যাট মিনস উত্তর হবে ডি। ঠিক আছে, তবে আমার পরে বলতে যাবো কি আমরা 46 আমরা এখানে কি পাচ্ছি, 46 আছে এমনটা যে একটা মেয়েকে দেখি অঞ্জলি বলল সে হলো আমার মায়ের একমাত্র ছেলের বোনের মেয়ে। তো সে হলো, এই হলো এখানে আছে হচ্ছে কি অঞ্জলি, অঞ্জলি আমার মায়ের, ওর মা, আমার মায়ের একমাত্র ছেলে, আমার ছেলের বোনের, আবার অঞ্জলিতে চলে আসলো বোন, বোনের মেয়ে, এবার হচ্ছে মেয়ে আবার অ্যাকচুয়ালি হচ্ছে অঞ্জলির নিজেরই মেয়ে, যার উত্তর হচ্ছে অপশন বি মেয়ে। ওকে, আমরা 47 এখানে কি পাচ্ছি, উজ্জয়িনীতে পরবর্তী কুম্ভ মেলা কোন বছর অনুষ্ঠিত হবে, 25, 28, 30, 32 হবে, এটা হচ্ছে 28 হবে, 2028 আছে কুম্ভ মেলা উজ্জয়িনীতে। যাবো কি পরের প্রশ্নে, এটি কোন রাজ্যে আছে, উজ্জয়িনী হচ্ছে কি আছে এমপিতে, মধ্যপ্রদেশে আছে। এবং নেক্সট কোশ্চেন 48 এখানে বলছেন যে এক্স স্কোয়ার মাইনাস 11x/2 + 6 = 0, এই দ্বিঘাত সমীকরণের বীজগণিত কি কি হবে, দেখো এটা গুণ করে দাও, গুণ করলে কি হবে, গুণ করলে হবে হচ্ছে 2x² - 11x + 12 = 0। এবার 12 ভাঙিয়ে আনবো হচ্ছে আমরা 11 আনবো, অর্থাৎ 2x² 24 ভাঙিয়ে আনবো হচ্ছে 11, 24, তাহলে আমরা করতে পারি -8x - 3x + 12 = 0 করতে পারি। এখান থেকে পেতে পারি হচ্ছে 2x কমন নেবো, তারপর যে x - 4 থাকবে, -3 করবো, থাকবো যে x - 4 ইকুয়াল হবে হচ্ছে এখানে 0, অর্থাৎ একটা আসবে হচ্ছে x - 4 আর আসবে হচ্ছে কি 2x - 3, x ইকুয়াল আসতে পারে হচ্ছে 4 অথবা হচ্ছে গিয়ে 3/2। ওকে, এটা হচ্ছে বীজ 4 এবং 3/2, 4 এবং 3/2 অপশন ডি উত্তর হবে 4 এবং 3/2। ঠিক আছে, তারপর আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 49 ইমাদ-উদ-দৌলার সমাধি নিম্নলিখিত কোন স্থানে আছে, আগ্রা, ফতেপুর সিকরি, দিল্লি, জয়পুর। উত্তরটি হবে হচ্ছে অবশ্যই অপশনে এটি আছে হচ্ছে আগ্রাতে, এটি আছে হচ্ছে আগ্রাতে। ক্লিয়ার, এবং নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 50 এখানে কি বলছে, একটি সংখ্যার 1/4 1/4 হচ্ছে গিয়ে 300। দেখে নিন তাহলে কি হবে, সংখ্যাটা হবে হচ্ছে এক্স ইকুয়াল আসবে হচ্ছে গিয়ে 300 × 4×8 = 32। এবার কি বলেছে, ওর 1/5, অর্থাৎ তাহলে এক্স এর 1/5 কি আসবে, তাহলে 300 × 32 1/5, মানে 5 × 6 = 30, 60, 6 × 2 = 12, 2 হাতে 19, 20 হবে উত্তর, তাহলে 1920 উত্তর আসবে। ঠিক আছে, আজকের এই ক্লাসটি এত অবধি ছিল, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।